স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফার্নাস জুই এবং আমি সঞ্জিতা ইসলাম। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় কারাবন্দী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। এদিকে নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলা ডিবিকে হস্তান্তর করেছে পুলিশ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে। নৌ কর্মকর্তা ও অসীমকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় তাদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতে আনা হয় তাদের। উভয় পক্ষের শুনানি শেষে নৌ কর্মকর্তা ওয়াসিমকে মারধরের সাথে জড়িতদের শনাক্ত করতে আদালত তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে যে মারধর করলো, কেন করলো, এটা উদ্ঘাটনও দরকার। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে কেন এই ঘটনাটা সে ঘটালো, এবং অন্যান্য যারা আসামি অনেকে পলাতক আছে তাদেরকেও এই মামলায় তারা কোথায় আছে তাদের নাম ঠিকানা জানার দরকার। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিরা গ্রেপ্তার থাকার পরও তাদের রিমান্ড দেওয়া অমানবিক। কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি কর্মচারী যদি তার প্রাইভেট কোনো কাজে আসে, সেখানে যদি তার সাথে কোনো লোকের যদি মারামারি কোনো কিছু হইয়া থাকে, তাইলে এই ধারা কোনো মামলা হইতে পারে না। সরকারি কাজে বাধা সৃষ্টি এই ধরনের কোনো কিছু হয় না, সেটা আমরা আদালতে বলছি। মামলার শুনানি দেখতে আদালতে উপস্থিত ছিলেন নৌবাহিনীর 5 সদস্যের প্রতিনিধি দল। এর আগে তার বাসায় অভিযান চালিয়ে মদ ও অবৈধ ওয়াকিটকি উদ্ধারের 2টি মামলায় 1 বছরের কারাদণ্ড দেয় আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক কার্যালয়ে এই তথ্য জানান দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। বলেন, সংসদ সদস্য হাজী সেলিম ও তার পুত্র ইরফানের অবৈধ কোনো সম্পত্তি আছে কিনা তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য উপাত্ত দুদক আইনের মধ্যে পড়লে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক কমিশনার। অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুর্নীতি দমন কমিশনের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের সামিল হয়, তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং খতিয়ে দেখব, এবং দুদকের আইনে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য অলরেডি আমাদের কাছে সংগৃহীত হচ্ছে, কাজে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। 7 মাস পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হলো বাণিজ্যিক ফ্লাইট। এয়ার বাবল চুক্তির আওতায় বুধবার এই ফ্লাইট পরিচালনার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এই সময় তিনি জানান, ব্যাপক চাহিদা থাকায় খুব শিগগির বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাও চালু করবে তার দেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। করোনার কারণে 7 মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের চালু হলো বাণিজ্যিক ফ্লাইট। প্রথম দিনে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা এয়ারলাইন্স। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার আয়োজনে ফ্লাইট উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বলেন, 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিয়েই বাংলাদেশের সাথে ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত। This is because of obvious reasons. The people-to-people connect between India and Bangladesh is the primary bond of our friendship. অনুষ্ঠান শেষে অপর এক প্রতিক্রিয়ায় ভারতীয় হাই কমিশনার আরও জানান, খুব শিগগির বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত। We did regular visas, then we did student visas, visit visas. Everything is now open with the exception of tourist visas. So hopefully at the earliest we're working hard on this. এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান যাত্রীদেরকে স্বাস্থ্যবিধির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব অবলম্বনের পরামর্শ দেন। কোভিড যে পরিস্থিতি, এটাকে সবাই মাথায় রাখতে হবে, যেন চলাচল করতে যে অথবা যাত্রার সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। এদিকে ফ্লাইট চালুর প্রথম দিনেই বেশিরভাগ যাত্রী ছিল মেডিকেল ভিসাধারী। দুদেশের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন তারা। আমরা ইমিডিয়েট 4 দিনের মধ্যে আমরা ভিসাটা পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে আজকে আমাদের প্রথম ফ্লাইট হিসেবে আরও আগে হওয়া উচিত ছিল, কারণ ট্রিটমেন্টের জন্য তো আমাদের অনেক লেট হয়ে গেল। বাংলাদেশে অনেক চিকিৎসা করার পরে এখনো হচ্ছে না,
এখন ইন্ডিয়া যাইতে হচ্ছে আর কি। এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ থেকে 3টি এয়ারলাইন্স ভারতে সপ্তাহে 28টি ফ্লাইট পরিচালনা করবে, আর ভারত থেকে 5টি এয়ারলাইন্স সপ্তাহে 28টি ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করবে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। খুব শিগগিরই ঢাকা সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসওগলু। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সাথে সৌজন্য সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের তথ্য জানান। করোনা মোকাবেলায় বাংলাদেশকে চতুর্থবারের মতো মেডিকেল সরঞ্জাম উপহার দিতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত। উপহার সামগ্রী হস্তান্তর শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কে বাংলাদেশের নিজস্ব দূতাবাস তৈরি হয়েছে, বাংলাদেশেও তুরস্কে দূতাবাস তৈরি হয়েছে এবং সেটি উদ্বোধনের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যে কোনো সময় ঢাকায় আসবেন। দেশটির প্রেসিডেন্টও আসতে পারেন। বিশেষ করে এই গিফটগুলো বাংলাদেশিদের জন্য দিয়েছেন। তাছাড়া উনি অনেকগুলো প্রস্তাব দিয়েছেন যেগুলো আমরা আশা করি আমরা এগুলো এক পর্যায়ক্রমে করব, তাতে আমাদের মধ্যে সম্পর্ক অনেক বাড়বে। এবং তুরস্কের প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে ব্যবসা ট্রেড আমাদের দু দেশের মধ্যে it should exceed $2 billion. It is an important and difficult time that we are going through, and based on our historical cultural ties, we will always stand by Bangladesh anytime, but especially during these difficult times. গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ক্ষুদ্র ঋণ প্রদানে বেসরকারি ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক BAB শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন মুখ্য সচিব। এই আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনাকালীন সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকায় BABকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে তৃণমূলে ব্যাংকের ব্যবহারে গ্রাহক ও প্রতিষ্ঠান উভয়ই লাভবান বলে উল্লেখ করেন সরকার প্রধান। পাশাপাশি করোনার দ্বিতীয় তরঙ্গে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। আমাদের প্রণোদনা প্যাকেজে আমরা যে সমস্ত সুযোগগুলি দিয়েছি তাতে অল্প সুদে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি। তবে এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের বেসরকারি ব্যাংকগুলিকে আর একটু আন্তরিক হওয়া দরকার। আমরা কিন্তু আমাদের রিজার্ভ এখন 40 বিলিয়ন, আমাদের টার্গেট আছে আমরা 50 বিলিয়নে পৌঁছাতে চাই। পটুয়াখালী লেবুখালীতে শেখ হাসিনার সেনানিবাসের 8টি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন বা দুর্যোগ সবসময় মানুষের পাশে থাকে সেনাবাহিনী। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, করোনায় উন্নয়ন ব্যাহত হলেও দ্রুতই তা কাটিয়ে উঠবে বাংলাদেশ। শাহ আলী জয়ের প্রতিবেদন। মিলিটারি সেক্রেটারি, বাংলাদেশ সেনাবাহিনী। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস। সেখানে সশস্ত্র বাহিনীর 3 ব্রিগেড ও 5 ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান স্থলে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে হয় পতাকা উত্তোলন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪ সালে বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে সেনাবাহিনীকে আধুনিক রূপ দিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও আস্থার প্রতীক। আমি জানি যে আমাদের দেশ নানা ধরনের, একদিকে করোনা ভাইরাস, অপরদিকে সেই আমফান, ঘূর্ণিঝড়, বন্যা, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই সব অবস্থা, প্রতিকূল অবস্থা মোকাবেলা করেও আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আর বিশেষ করে ডিভিশনটা প্রতিষ্ঠা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। শীতে এর প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কা করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর মধ্যে আমরা দেশকে আরো উন্নত করতে নানা পরিকল্পনা নিয়েছিলাম। করোনা ভাইরাসের কারণে হয়তো সেটা কিছুটা স্থবির হয়ে গেছে, তারপরেও আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইনশাআল্লাহ আমরা সফল হব। অনুষ্ঠানে নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এই অঞ্চলে মানুষের জন্য নতুন শাহ আলী জায়, নিউজ 24, ঢাকা। উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছে বলে নির্বাচন কমিশনকে অভিযোগ করেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন এই প্রতিনিধি দল। ঘণ্টা খানেক চলে তাদের বৈঠক। ঢাকা 18 উপনির্বাচনে উত্তরার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের আচরণ নির্বাচন সহায়ক নয় বলেও কমিশনকে জানায় দলটি। এসব অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানায় কমিশন। সত্যতা মিললে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিএনপি নেতাদের আশ্বাস দেয় নির্বাচন কমিশন। এখানকার পুলিশ কর্মকর্তারা আপনার কথা শুনে না বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের কথা শুনে, যদি এইটাকে আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে সেখানে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হবে না। কিন্তু সরকারি দলের প্রার্থী প্রতিটা ক্ষেত্রে আচরণ ভঙ্গ করেছে। অভিযোগের বিষয়ে তার নির্বাচন কমিশন শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদের রিটার্নিং অফিসারও ছিলেন, ওই সময় নির্দেশ দিয়েছেন একটা ফেয়ার এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। সে বিষয়ে যা যা করা দরকার নির্বাচন কমিশন সে তাই করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে। নিজেদের অপরাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বিএনপিকে তাদের ব্যর্থতা চিহ্নিত করার পরামর্শও দেন। ভূমিকা আমরা প্রত্যাশা করি। নির্বাচনে কিংবা উপনির্বাচনে প্রার্থী মনোনয়নে বিএনপির মনোনয়ন বাণিজ্য, গন্তব্যহীন রাজনীতি, নেতৃত্ব সংকট, নেতৃত্বের প্রতি কর্মীদের আস্থাহীনতা, অনেক সিনিয়র নেতা দলের বিরুদ্ধে কথা বলছেন, নিজেদের নিষ্ক্রিয় রাখছেন, রাজনীতি বিমুখ হচ্ছেন। সাভারে দিনে দুপুর এক ব্যক্তিকে গুলি করে 5,70,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা 11টার দিকে উপজেলার আবিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন প্রবাসীর স্ত্রী। নাজমুল হুদার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি নির্মাণের জন্য বুধবার সকালে ইসলামী ব্যাংকের আমিনবাজার শাখা থেকে 5,70,000 টাকা তোলেন ইতালি প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ। পরে ওই টাকা নিয়ে একটি ট্যাক্সিতে করে স্ত্রী সহ ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে তাদের গাড়িটি ভাটুকতা লোহার ব্রিজ পার হয়ে পুলিশ চেকপোস্টের কাছে পৌঁছালে 5টি মোটরসাইকেল গতিরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গুলি চালায় ছিনতাইকারীরা। এতে মোহাম্মদ আমানুল্লাহর পায়ে গুলি লাগে। পরে 10 জনের ওই ছিনতাইকারী দলটি টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় আমানুল্লাহকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পর মহিলা বেগ ছাড়ে না, পর বেটা যে স্বামী মহিলার স্বামী স্বামী হাত ধরছে, কই আপনার বেগটা নেই, বেগ ছাড়েন, কষ্ট ছাড়েন তার কিন্তু গুলি করে দিব। এই একবার কর দুইবার আর করেন গুলি করে দিচ্ছে। তা আমার বললো কি যে ভাই আমার বাঁচান। তা আমি তখন কি করলাম, গাড়ি থেকে উঠাইয়া আমি প্রথমে নিয়ে গেলাম ইসলামী ব্যাংকের থেকে, পরে ওরা বললো যে ডাক্তারের কাছে নিয়ে যান। পরে নিয়ে গেলাম আমি সাভার থানা কমপ্লেক্সে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন প্রবাসীর স্ত্রী। ভিডিও ফুটেজের সূত্র ধরে ছিনতাইকারীদের ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে র্যাব। ভিডিও ফুটেজ নিলাম, যাকে আমরা শনাক্ত করতে পারবো বলে বিশ্বাস যাকে দেখা গেছে এখানে। আর আমরা ডিজিটাল পদ্ধতিতে এবং ম্যানুয়াল পদ্ধতিতে আমরা তদন্ত করব, দেখব আমরা থানার পাশাপাশি নিজেরাই শনাক্ত করার চেষ্টা করব। ছিনতাইকারীরা আগে থেকেই ওই দম্পতিকে অনুসরণ করছিল বলে ধারণা করছে র্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রীলঙ্কার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ইতিবাচক, চীনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার কলম্বোয় লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণবর্ধনের সঙ্গে
অনুষ্ঠিত এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন পম্পেও। দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করার। এর আগে চীনের সঙ্গে শ্রীলঙ্কার সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় হলেও তা বেশ কঠিন হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করে এ নিয়ে পছন্দের বিষয়টি কলম্বোকেই নির্ধারণ করতে হবে। এদিকে এ ঘটনায় দারুণ চটেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের সুযোগে চীন ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্কে নাক গলাচ্ছে ওয়াশিংটন। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি। সঙ্গে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বরিশালের উজিরপুরে 1.5 বছর বয়সের শিশুকন্যাকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে লিটন সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিতার স্বামী। এ ঘটনার পর থেকে লিটন সর্দার পলাতক। মামলায় তিনি অভিযোগ করেন 22 অক্টোবর তিনি কর্মের প্রয়োজনে ঢাকায় ছিলেন। এই সুযোগে ওই দিন রাতে 1.5 বছর বয়সের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লিটন সর্দার তার স্ত্রীকে ধর্ষণ করে। মামলার অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 23 জন এবং নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 1493 জন। বুধবার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। দেশে করোনা এ পর্যন্ত মোট 5861 জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত 4,03,079 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় 1610 জন এবং এখন পর্যন্ত 3,19,733 জন সুস্থ হয়েছেন। 24 ঘন্টায় বিশ্বজুড়ে সংক্রমণ আবারও বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে 4,59,000 মানুষ, প্রাণ হারিয়েছে 7,028 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল 4,43,00,000 আর মোট প্রাণহানি ছাড়ালো 11,73,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1,000-এর বেশি মৃত্যু, 75,000-এর অধিক আক্রান্ত হয়েছে। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ দ্রুত ছড়ানোয় গেল সপ্তাহের তুলনায় ইউরোপে সংক্রমণ প্রায় 40% বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে প্রথম প্রজন্মের কোভিড-19 ভ্যাকসিন ত্রুটিপূর্ণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান কেট বিংহাম। হাইস্কুল পর্যায়ে অটো পাস শুধু শিক্ষার্থীদের ব্যক্তি জীবনে নয়, বরং রাষ্ট্রের জন্য একটা বড় ক্ষত তৈরি করবে বলে মনে করেন শিক্ষাবিদ ডক্টর সিদ্দিকুর রহমান। তার পরামর্শ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর অন্তত 6 মাস পুরনো সিলেবাসে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভিত মজবুত করা প্রয়োজন। তবে শিক্ষার্থীদের শিখন দুর্বলতা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। স্কুল প্রাঙ্গণে এই বাঁধভাঙা উচ্ছ্বাস আবার কবে দেখা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রাণঘাতী করোনার দাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন নীরবতা আর শূন্যতা। দীর্ঘ 8 মাস ধরে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে সংসদ টেলিভিশন থেকে নিয়মিত প্রচার করা হয় আমার ঘরে আমার স্কুল। অনেক প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনেও ক্লাস নিয়েছে, যদিও এই পদ্ধতিতে অধিকাংশের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। এর মধ্যে আবার করোনার দ্বিতীয় ঢেউয়ে শঙ্কা জেগেছে, তাই সবাইকে অটোপাস দিয়ে পরের ক্লাসে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্ববর্তী ক্লাসের যে পড়াগুলো থাকবে সেগুলোকে যদি একটু রিভিউ করি প্রথম 6 মাস এবং পরবর্তী 6 মাসে ওই শিক্ষাবর্ষের যে শ্রেণীতে সে থাকবে সেটাকে নিয়ে যদি তারা পড়ায়, আমার মনে হয় এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের জীবন ও দেশের স্বার্থে মূল্যায়ন ছাড়াই এই অটোপাস মানতে পারছেন না শিক্ষাবিদরা। এখন তাদের প্রমোশন না দিয়ে স্কুল খোলার পর অন্তত 4-5 মাস ক্লাস করে ছাত্র শিক্ষকরা পরিশ্রম করে কোর্সটা কমপ্লিট করে তখন তাদেরকে উপরে ক্লাসে উঠানো এবং পরবর্তীতে প্রতি বছরে 2 বছর 2 মাস করে কমিয়ে 3-4 বছরের মধ্যে এই গ্যাপটা মিনিমাইজ করা যেত। কর্তৃপক্ষ বলছে অটো প্রমোশনের বিষয়টি আংশিক সত্য, কারণ শিক্ষার্থীদের মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টগুলো এমন ভাবে দিচ্ছি যেন শিক্ষার্থী
বইটা পড়ে বুঝে তারপর লেখে। অর্থাৎ এখানে মুখস্থ করার চাইতে বোঝার দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। মাউশির মহাপরিচালক বললেন, শিক্ষার্থীদের মূল্যায়নের এই পদ্ধতিতে অভিভাবকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আশা করছি অভিভাবকরা কোনোভাবেই তাদের সন্তানদেরকে অনৈতিকভাবে সাহায্য করবেন। সন্তানদের ভবিষ্যৎ বিবেচনা করে, আমাদের দেশের ভবিষ্যৎ বিবেচনা করে তারা যেন এই কাজটা না করেন। মহামারীর কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে, সবার সহযোগিতায় সেটা কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন ডক্টর সৈয়দ গোলাম ফারুক। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দুর্নীতিরোধ, জনহয়রানি বন্ধ করা এবং সময় সাশ্রয়ের কথা মাথায় রেখে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন ব্যবস্থাপনার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। শুরুতে 8টি জেলার 9টি উপজেলার 19টি মৌজাকে অনলাইন সেবায় যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এ প্রক্রিয়ায় যুক্ত হবে সারা দেশ। আগামী জুলাই থেকে ভূমি উন্নয়ন করের 100% অনলাইনে আদায় করা কথা জানিয়েছেন মন্ত্রী। 2021 সালের মধ্যে ভূমি ব্যবস্থাপনার সব সেবা অনলাইন কেন্দ্রিক করারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, জনগণকে টেকসই সেবা দেওয়াটা আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণেই কাজ করছেন তারা। এলডি ট্যাক্স, ভূমি কর উন্নয়ন অ্যামাউন্ট যদি আপনি দেখেন, এটা খুব কম টাকা, কিন্তু আমাদের কাছে অনেক কমপ্লেনও আসে, এখানে মানুষ হয়রানি হচ্ছে, সিস্টেমের কারণে হয়রানি হচ্ছে। আমি সিস্টেমকে ডেভেলপ করতে চাই। ওয়ান্স 30th June is finished, that's it, end of the story. আমরা 1st July fully digitized way we will move on. That means no more manual. চ্যানেল সংযোগ জটিলতা আগামী 7 দিনের মধ্যে নিরসন না করলে জাদু ভিশনের লিমিটেডের আওতাধীন স্টার জলসা ও স্টার প্লাস সহ মোট 7টি বিদেশি পে চ্যানেল সারা বাংলাদেশে পরিবেশনা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা জানান, ভারতের স্টার গ্রুপের মোট 7টি পে চ্যানেল বাংলাদেশে সংযোগ দিয়ে আসছে জাদু ভিশন লিমিটেড। করোনার ফলে প্রতিষ্ঠানটির কাছে কেবল অপারেটরদের কিছু বকেয়া থাকায় স্টার সিরিজের চ্যানেল সংযোগ কিছু কিছু স্থানে বন্ধ করা সহ সরাসরি গ্রাহক পর্যায়ে সংযোগ দিচ্ছে জাদু ভিশন। এতে কেবল অপারেটররা হুমকির মুখে পড়ছে জানিয়ে কোয়াব নেতারা বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে আগামী 4 নভেম্বর থেকে সারা দেশে স্টার সিরিজের সকল চ্যানেল একযোগে বয়কট করবে কোয়াব। সমস্যাগুলি আছে এগুলি সমাধান করেন। যদি এই 7 দিনের মধ্যে যদি এই সমস্যাগুলি সমাধান না করা হয়, তাহলে আমরা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 4 তারিখ সন্ধ্যা 6টা থেকে শুধু তাদের পরিবেশিত 7টা পে চ্যানেল আমরা বয়কট করব, আমরা চালাবো না। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানতে মরিয়া দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প নেব্রাস্কা, মিশিগান, উইসকনসিনে ঝটিকা সফর করেন। বুধবার অ্যারিজোনায় ক্যাম্পেইন করবেন তিনি। একই দিন জর্জিয়ায় নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন বাইডেন। শেষ পর্যায়ে এসে ব্যাটল গ্রাউন্ডগুলোতে ভোটারদের দলে ফেরানোর চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও মাইক পেন্সো। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। শুরু থেকেই প্রচারণায় সোচ্চার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যায়ে এসে যেন সামান্য ফুসরত নিতেও নারাজ তিনি। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী বাইডেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিজের পক্ষে মিশিগান, উইসকনসিন ও নেব্রাস্কা এই 3টি অঙ্গরাজ্যে ভোট প্রার্থনা করেছেন ট্রাম্প। একই দিন ফ্লোরিডায় বাবা ট্রাম্পের পক্ষে প্রচারণা চালান মেয়ে ইভাঙ্কা। যুক্তরাষ্ট্র কখনোই সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেন তিনি। শেষ মুহূর্তে প্রচারণায় পিছিয়ে নেই ডেমোক্রেটিক দলের জো বাইডেনও। মঙ্গলবার জর্জিয়ার আটলান্টায় দলের পক্ষে ভোট চান তিনি। 1992 সালের পর জর্জিয়ায় জয় পায়নি ডেমোক্রেটরা, তাই এই স্টেটের জয় দলের জন্য বিশাল কিছু বলে মন্তব্য করেন বাইডেন। এদিকে বাইডেন কামালা হ্যারিসের পক্ষে ফ্লোরিডার প্রচারণা চালিয়েছেন বারাক ওবামা। সেখানে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, মহামারীর মধ্যেও সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আগাম ভোট দিচ্ছেন মূলত মার্কিন মূল্যবোধ বিরোধী প্রেসিডেন্ট ট্রাম্পকে হটাতে।
শেষ মুহূর্তে বিভিন্ন স্টেটে চষে বেড়াচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও মাইক পেন্স। অন্যদিকে মহামারীর মধ্যে ৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে আগাম ভোট দিতেই যেন বেশি আগ্রহী ভোটাররা। এরই মধ্যে 7 কোটি ভোটার আগাম রায় দিয়েছেন। এমনকি 2016 সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল তার অর্ধেক ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়ে দিয়েছেন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার ঘটনায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শত শত মানুষ। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় 91 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াল্টার ওয়ালেস জুনিয়র নামের ওই ব্যক্তি অস্ত্র হিসেবে নিজের সঙ্গে ছুরি রাখার অপরাধে তার শরীরে একাধিকবার গুলি চালায় স্থানীয় পুলিশ। বুকে ও কাঁধে গুলি লাগার কারণে সোমবার বিকেলে হাসপাতালে মৃত্যুবরণ করেন 27 বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি। এই হত্যার জের ধরে সোমবার থেকে বর্ণবাদ বিরোধী আন্দোলনে আবারও সোচ্চার হয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভে 30 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। নেদারল্যান্ডসের দ্য হেগের পরিবর্তে অন্য কোনো দেশে আদালত বসিয়ে রোহিঙ্গা গণহত্যার বিচারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গেল সেপ্টেম্বরে 3টি ভিকটিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা হেগের বাইরে আদালত বসানোর আহ্বান জানান। এর আগে আগস্ট মাসে করা এক আবেদনে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের কাছাকাছি কোনো দেশ অর্থাৎ পরোক্ষভাবে বাংলাদেশেই আদালত বসানোর অনুরোধ জানায়। কিন্তু হেগের বাইরে বিচার প্রক্রিয়া চালানোর আবেদন সোমবার খারিজ করে দেয় আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালতের সব কার্যক্রম সাধারণত চলে নেদারল্যান্ডসের দ্য হেগে। 2017 সালে রাখাইনের রোহিঙ্গা হত্যা এবং ধর্ষণের ঘটনায় দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধনের বিচার কাজ চলছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাজার ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নেই, আছে অশুভ সিন্ডিকেটের দৌরাত্ম্য, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে বাজারে অনিয়ম বন্ধ হবে না। এজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণের তাগিদ তাদের। নিয়মের ব্যত্যয় হলে শাস্তি নিশ্চিত করারও পরামর্শ তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাড়তি দামে নাকাল ক্রেতারা। করোনা আসার শুরুর দিকে দ্রব্যমূল্য সহনীয় থাকলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। এক এক সময়ে এক এক পণ্যের বাড়তি দামে অসহায় হয়ে পড়ে ক্রেতারা। সম্প্রতি কেজিতে 50 টাকার উপরে উঠে এসে আলু বাজার ব্যবস্থার নাকাল দশাকে স্পষ্ট করেছে। বাধ্য হয়ে 2 ধাপে আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে সেই দামেরও কোনো তোয়াক্কা করেনি ব্যবসায়ীরা। বেঁধে দেয়া 35 টাকায় এখনও মিলছে না অতি প্রয়োজনীয় এই পণ্যটি। শুধু আলু নয়, পেঁয়াজ, সবজি, চাল, তেল সহ নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা এখন মধ্য ও নিম্ন আয়ের ক্রেতারা। বিশেষজ্ঞরা তাই বলছেন, বাজারে নিয়ন্ত্রণ নেই সরকারের। সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হবে। বাজার মুক্ত ভেবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের মতো দেশে বাজারকে দুষ্ট লোকের কারসাজিতে ওঠানামার উপর নির্ভরশীল হতে হবে এবং মধ্যস্বত্বভোগীরা মুনাফা নিয়ে নিবে। সিপিডির বিশেষ এই ফেলোর মতে অনেক ক্ষেত্রেই দাম নির্ধারণ করছে অশুভ সিন্ডিকেট। ক্রেতাদের বাঁচাতে তাই তাদের নিয়ন্ত্রণের পরামর্শ এই বিশেষজ্ঞের। কিন্তু বাজারকে প্রভাবিত করার জন্য যখন নাকি উৎপাদকরা এবং সরবরাহকারীরা একত্রিত হয়, এই দুটোর মধ্যে যে পার্থক্য নিরূপণ করা, এটাই সিন্ডিকেশন। সেইটার দিকেও নজর রাখতে হবে। অযাচিতভাবে প্রভাবান্বিত করছে কিনা সেটার নজর রাখতে হবে। অবশ্য বাজার নিয়ন্ত্রণে মাঝে মাঝে দেখা যায় মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করতে। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ সম্ভব নয়। যারা এর গোড়ায় আছেন তাদেরকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন, তাহলে শুধুমাত্র এই বাজার মনিটরিং করে বা বিভিন্ন সময়ে মোবাইল কোড পাঠিয়ে দিয়ে খুচরা বিক্রেতাদের বা পাইকারি বিক্রেতাদের ফাইন করে
এই সমস্যার কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো সমাধান হবে না। এছাড়া বিভিন্ন ধাপে ব্যবসায়ীরা কে কতটুকু লাভ করবে তার সুস্পষ্ট নির্দেশনা বাস্তবায়ন জরুরি বলেও মত তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।